আপনি নিজেই একটু চিন্তা করুন। আপনার মা বাবা কি আপনাকে কখনো বলেছে যে তুমি টাকা কামানোর পর কিভাবে টাকা তোমার জন্য পরিশ্রম করে আরো টাকা নিয়ে আসবে? এইটা কি কখনো আপনাকে শিখিয়েছে? নাকি আপনার মা বাবা আপনাকে বারবার বলেছে যে টাকা কামানোর পর সেই টাকাটাকে জমিয়ে রাখো, টাকাকে কোথাও ইনভেস্ট করার দরকার নেই, রিস্ক নেওয়ার দরকার নেই, লাইফটা যেন সেফ থাকে? আপনি একটু চিন্তা করে দেখুন, এই যে নলেজটা, টাকাকে ইনভেস্ট করে টাকাকে বাড়িয়ে ফেলা, টাকাকে নিজের জন্য খাটানো আর টাকাকে সেভ করে জমিয়ে রাখা, এই দুইটাই কিন্তু ফাইন্যান্সিয়াল একটা নলেজ। এই নলেজটুকু কিন্তু আমরা আমাদের মা বাবা থেকে পাই না। এইটা তো ফাইন্যান্সিয়াল নলেজের খুবই ছোট্ট একটা অংশ। আজকের এই ভিডিওতে ধনীরা এমন এমন কিছু সিক্রেট তাদের সন্তানদেরকে শিখিয়ে যায়, সেই সিক্রেটগুলোই, সেই 10টি চমৎকার সিক্রেটই আজকের এই ভিডিওতে আপনাদের সামনে শেয়ার করা হবে, রিভিল করা হবে। তাই ধৈর্য ধরে যদি এই ভিডিওটা একেবারে শেষ পর্যন্ত দেখতে পারেন, তাহলে ধনীদের লুকিয়ে রাখা সিক্রেট, সেই 10টা নলেজ যা কেবলমাত্র ধনীরা তাদের সন্তানদেরকেই শিখায়, এই নলেজগুলো আপনারাও জানতে পারবেন এবং আপনারাও ধনী হতে পারবেন। আর ঠিক এই নলেজগুলোই একটা ধনীর সন্তান জানে বলে সে নষ্ট হয়ে গেলেও সে কখনো গরিব হয় না। নাম্বার 1, লং টার্ম থিঙ্কিং। প্রত্যেকটা ধনী মানুষই লং টার্ম প্ল্যানিং করে থাকে। তারা কখনোই 1-2 মাসের প্ল্যানিং করে না, তারা মিনিমাম 5 থেকে 10 বছরের প্ল্যানিং করে আগে বাড়ে এবং সেম জিনিসটাই তারা তাদের সন্তানদেরকে বোঝায়। তারা তাদের সন্তানদেরকে বোঝায় যে আজকের দিনে তুমি 1 টাকার আনন্দকে ত্যাগ করে আগামীকাল কীভাবে 10 টাকার আনন্দ তুমি অর্জন করতে পারো, এই বিষয়টাই তারা তাদের সন্তানদেরকে একেবারে গিলিয়ে দেয়। এবং তারা সন্তানদেরকে বোঝায় যে আজকে তুমি এমন একটা কাজ করো যেটা আগামী 1 থেকে 2 বছর, 5 থেকে 10 বছর পর বিরাট একটা রেজাল্ট তোমাকে এনে দিতে পারে। তারা তাদের সন্তানদেরকে ধৈর্য ধরে কাজ করা শেখায়। আর মিডল ক্লাসের যে মানুষগুলো মিডল ক্লাস বা গরিব, এদের কাছে কখনোই ধৈর্য থাকে না। সফল হওয়ার অন্যতম একটা ওয়ে হচ্ছে এই ধৈর্য। এইটার বিষয়ে আল্লাহ তাআলা কুরআনের মধ্যেও বলেছে। আল্লাহ তাআলা বলেছে যে নিশ্চয়ই ধৈর্যধারীর সাথে আমি আছি। অর্থাৎ ধৈর্য যেই ধরবে, যে কাজটার মধ্যেই মানুষ ধৈর্য ধরে কাজটাকে করবে, লং টার্মের জন্য করবে, ওই মানুষটা ওই কাজের মধ্যে 100% সাফল্য পাবে। একটা মানুষ যদি ধনী হওয়ার জন্য একগ্র চিত্ত হয়ে ধৈর্য ধরে লং টার্ম প্ল্যানিং করে কাজ করতে থাকে, তার সাকসেস অনিবার্য, এতে কোনো সন্দেহ নেই। একটা রিসার্চ হয়েছিল, সাইকোলজিক্যাল রিসার্চ, এটা আপনারা অনেকেই জানেন, আমি তাও আপনাদেরকে স্মরণ করানোর জন্য বলছি। কিছু বাচ্চাকে নেওয়া হয়েছিল এবং তাদেরকে একটা মার্শমেলো দেওয়া হয়েছিল এবং প্রত্যেকটা বাচ্চাকেই বলা হয়েছিল যে তুমি চাইলে এই মার্শমেলোটা এখন খেয়ে ফেলতে পারো, কিন্তু তুমি যদি 15 মিনিট অপেক্ষা করার পর, এরপর যে যদি তুমি মার্শমেলোটা খাও, তাহলে তুমি আরও একটি মার্শমেলো পাবে। মানে এই মার্শমেলো তো পাবেই, আর একটা ফ্রি পাবে। কিন্তু তুমি যদি 15 মিনিট হওয়ার আগেই মার্শমেলোটা খেয়ে ফেলো, তাহলে তুমি কোনো মার্শমেলো পাবে না। ওই রিসার্চের মধ্যে যে বাচ্চারা 15 মিনিট হওয়ার আগেই ধৈর্য না ধরতে পেরে মার্শমেলোটা খেয়ে নিয়েছিল, পরে দেখা যায় ওই বাচ্চারা যখন বড় হয়, ওই রিসার্চটা তাদের বড় হওয়া অবধি তাদের উপর করা হয়েছিল। তারা যখন বড় হয়, দেখা যায় এই যে ধৈর্য ছাড়া বাচ্চা যারা ছিল, যারা 15 মিনিট হওয়ার আগেই মার্শমেলোটা খেয়ে নিয়েছিল, এরা তাদের জীবনে স্ট্রাগল করতে করতে এরা শেষ। এরা কেউ তো ভিক্ষুক হয়ে গিয়েছে, কেউ জেলে চলে গিয়েছে, এদের জীবন প্রায় ধ্বংস হয়ে গেছে এমন। কিন্তু যে বাচ্চারা ধৈর্য ধরে 15 মিনিট পর্যন্ত অপেক্ষা করেছিল এবং 15 মিনিটের পর 2টা মার্শমেলো একসাথে সে পেয়েছিল, ওই মানুষগুলোই তারা যখন বড় হয়েছে, দেখা গিয়েছে এই মানুষগুলোই ধনী হতে পেরেছে, অথবা তারা যে সেক্টরেই গিয়েছে সেই সেক্টরেই তারা সাফল্য অর্জন করতে পেরেছে। তাই আপনি ধৈর্য ধরে কাজ করার জন্য মন মানসিকতা এমন রাখুন, নিজের যে শুভাকাঙ্ক্ষী আছে তাদেরকেও বলুন যে ধৈর্য ধরে যেন তারা কাজ করে, একটা প্ল্যানিং করেন যে আজকে আমি এই কাজটা করব যেন আমি 5 বছর পর একটা ভালো রেজাল্ট পাই। আমি আজকে একটা কাজ করব, আজকে একটা কোম্পানি বিল্ড করব যেন আগামী 10 বছর পর এই কোম্পানি থেকে আমি কোটি কোটি টাকা ইনকাম করতে পারি। এই মাইন্ডসেট যখনই আপনার থাকবে, তখনই আপনি ভালো একটা ফলাফল পাবেন। তাই ধৈর্য ধরে লং টার্ম প্ল্যানিং করে আপনি কাজ করুন, আপনি 100% সাফল্য পাবেন। আর আপনার যদি মাইন্ডসেট এমন হয়ে থাকে যে আজকে একটা কাজ করব, এর রেজাল্ট আমি 5 বছর 10 বছর পর পাবো, ধুরো এটা কি হইল, আপনার মাইন্ডসেট যদি এমন থাকে, ভাই লিখে নেন, আপনি অচিরেই ধ্বংস হতে যাচ্ছেন। আপনি এই বিষয়টা লিখে নেন। আমি আমার ইনস্টিটিউটটা, আমার কিন্ডারগার্টেন ইনস্টিটিউটটা আরম্ভ করেছিলাম আজ থেকে 4 বা 5 বছর আগে। যখন এটা আরম্ভ করেছি, তখন এটা থেকে আমি মান্থলি স্যালারিও নিতে পারতাম না, কিন্তু এখন আমি একটা ভালো প্রফিট জেনারেট করছি 4 বছরের মধ্যেই। আর আমার প্ল্যানিংটি তো ছিল
10 বছরের। তো এখন ভাবেন এই 10 বছর পর আমি আমার এই ইনস্টিটিউটের মাধ্যমে কত টাকা প্রফিট করতে পারবো, কত টাকা আমি আয় করতে পারবো, এবং এর পাশাপাশি আমি আরও কতগুলো ইনকাম সোর্স জেনারেট করতে পারবো। আপনি একটু ভেবে দেখেন, আপনি যেটাই শুরু করতে যাচ্ছেন লং টার্ম নিয়ে শুরু করবেন, আপনি দেখবেন শুরুতে অনেক কম রেজাল্ট পাবেন, ধীরে ধীরে এটা কম্পাউন্ড হবে। আপনি মাঝপথে এসে দেখবেন একটা ভালো ফলাফল পাচ্ছেন, আর আপনি যখন আপনার গন্তব্যে চলে যাবেন তখন দেখবেন আপনি আপনার কল্পনার চেয়ে বেশি অর্জন করতে পারছেন। এবার আপনি যদি কেবল লং টার্ম প্ল্যানিং করেন তাহলে কি হয়ে যাবে? আপনি যদি ধৈর্য ধরে প্ল্যানিং করে কাজ করতে থাকেন তাহলে কি হয়ে যাবে? তাহলে কিন্তু আপনি ধনী হতে পারবেন না। আপনার ধনী হওয়ার জন্য বুঝতে হবে আপনার আয় করা টাকাগুলোকে কোথায় ইউটিলাইজ করতে হবে, কোথায় ব্যবহার করতে হবে। এইটা না জানলে আপনি ধনী হতে পারবেন না। আজীবন ওই প্ল্যানিংই করে যাবেন, ওটার প্রতি কাজই করে যাবেন, দেখবেন টাকা খরচই হচ্ছে, আপনার লাভ হচ্ছে না। কিন্তু আপনার এখন জানতে হবে আপনার আয় করা টাকাটি আপনার কোথায় ইউটিলাইজ করলে এটা আরো ভালো একটা ফলাফল নিয়ে আসতে পারে। এটার জন্য আপনার জানতে হবে দ্বিতীয় নাম্বার আইডিয়া সম্বন্ধে। দ্বিতীয় নাম্বার যে আইডিয়া বা দ্বিতীয় নাম্বার যে নলেজ, সেটা হলো লার্ন অ্যাবাউট অ্যাসেট অ্যান্ড লাইবিলিটিস। অ্যাসেট অ্যান্ড লাইবিলিটিস খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। এই জিনিসটা ধনীরা ছোটবেলা থেকেই তাদের সন্তানদেরকে শিখিয়ে শিখিয়ে বড় করে, আর এই জিনিসটাই আমরা কখনো মিডল ক্লাসরা জানতেই পারি না, বুঝিও না। অনেকেই আছে অ্যাসেট কি লাইবিলিটিস কি কিছুই জানে না। তারা টাকা ইনকাম করে আর খরচ করে, আর ভাবে যে একদিন আমি একটা কিছু হয়ে যাব। দেখেন ভাই, ধনীরাও একটা গাড়ি কিনে, মিডল ক্লাসও একটা গাড়ি কিনে, কিন্তু মিডল ক্লাসরা ওই গাড়ির পেছনে খরচ করতে করতে মিডল ক্লাস থেকে গরিব হতে থাকে। আর যারা ধনী আছে তারা ওই গাড়ি কিনুক বা এর থেকে আরও খরচ করার মতো কিছু কিনুক, এদের খরচ করতে গায়ে লাগে না। কেন লাগে না? কারণ ধনীরা এসেট সম্বন্ধে জানে, লাইবিলিটি সম্বন্ধে জানে, কিন্তু মিডল ক্লাসরা এসেট লাইবিলিটি সম্বন্ধে কিছুই জানে না। আপনার জানতে হবে এসেট আর লাইবিলিটির সম্বন্ধে। এসেট এবং লাইবিলিটিস কি? এসেট হলো স্বর্ণের ডিম পাড়া হাঁস। দেখেন, স্বর্ণের ডিম পাড়া হাঁস কি? একটা স্বর্ণের ডিম পাড়া হাঁস প্রতিদিন তার মালিককে একটা করে স্বর্ণের ডিম দিতে পারে, আর ওই মালিক প্রতিদিন একটা একটা করে ডিম পায়, তার মানে তার কাছে সম্পদ আসে। আর ওই মালিকটাই যখন সেই স্বর্ণের ডিম পাড়া হাঁসকে জবাই করে ফেলে, তখন তার কাছে ওই সম্পদগুলো, ওই স্বর্ণের ডিমটা আসা বন্ধ হয়ে যায়। এই গল্পটা আমরা সবাই শুনেছি, আমাদের বইয়েও ছিল। আপনারই এইরকম স্বর্ণের ডিম পাড়া হাঁস তৈরি করতে হবে। এবার আপনার হয়তো অবাক হয়ে গেছেন যে স্বর্ণের ডিম পাড়া হাঁস আমি কিভাবে তৈরি করব। আপনি জানেন না বিধায় আপনি ধনী হতে পারছেন না। এসেট কি? শর্টকাটে বলি, এসেট হলো এমন একটা সম্পদ যা সর্বদা আপনার পকেটে টাকা এনে দেয়। যেমন আমি যদি আমার এক্সাম্পল দিই, আমার ইনস্টিটিউট হলো আমার একটা এসেট। এইটা সর্বদা আমার পকেটে টাকা এনে দেয়, এবং এটার পিছনে একটা বিষয় আছে। আপনি যে জিনিসের প্রতি পরিশ্রম করেন এবং সেই জিনিস যদি আপনাকে টাকা এনে দেয়, সেটা অ্যাসেটের মধ্যে পড়ে, তবে এইটাকে আপনি হাই কোয়ালিটি এসেট বলতে পারেন না। এসেট হলো সেটাই যেটার জন্য আপনার কখনো পরিশ্রম করতে হবে না, কিন্তু ওই জিনিসটা সর্বদা আপনাকে টাকা এনে দেবে। আমার ইনস্টিটিউট আমার জন্য এসেট। আমি যদি ওটার জন্য পরিশ্রম নাও করি, বছর শেষে একটা মুনাফা আমার ঘরে চলে আসবে অটোমেটিক, কারণ ওইখানে টাকা আমার জন্য খাটে। আমার যে কিছু টাকা ইনভেস্টমেন্ট করা আছে, সেই জায়গা থেকেও মান্থলি কিছু টাকা আমার কাছে চলে আসে। কেন? কারণ আমার জন্য টাকা খাটে। ওইটা আমার স্বর্ণের ডিম পাড়া হাঁস। ওই হাঁসটা স্বর্ণের ডিম পারে, মানে টাকা টাকা পারে, ওই টাকাগুলো অটোমেটিক আমার কাছে চলে আসে। এটাই হলো এসেট। যেমন কোনো ব্যবসায় যদি আপনার টাকা ইনভেস্ট করা থাকে এবং ওই ব্যবসা থেকে যদি আপনি মান্থলি বা ইয়ারলি কিছু টাকা পান, সেটা এসেট। আপনি ঘর ভাড়া দিয়ে রেখেছেন, ভাড়া পাচ্ছেন, সেটা এসেট। আপনি রিক্সা ভাড়া দিয়ে রেখেছেন, গাড়ি ভাড়া দিয়ে রেখেছেন, বিনিময়ে আপনি কিছু ভাড়া পাচ্ছেন, এগুলোই হচ্ছে এসেট। আপনি যদি চান কিভাবে এসেট আরো সুন্দরভাবে তৈরি করতে হয় এবং কিভাবে পরিশ্রম না করে টাকা ইনকাম করতে হয়, এসেট জেনারেট করতে হয়, স্বর্ণের ডিম পাড়া হাঁসকে কিভাবে তৈরি করতে হয়, সেটা যদি আপনি জানতে চান, আই বাটনে ভিডিও দেওয়া আছে, এই ভিডিও শেষে সেগুলো দেখে নেবেন। এবার বুঝতে হবে লাইবিলিটিস কি। দেখেন, লাইবিলিটিস হলো একেবারে এসেটের থেকে উল্টো। এসেট আপনার পকেটে টাকা ঢোকায়, আর লাইবিলিটিস আপনার পকেট থেকে টাকা বের করে। যেমন আপনি একটা বাইক কিনলেন, আপনার তেমন প্রয়োজন নাই বাইকের, তবু আপনি তাফাল্লিং ঢং করার জন্য, ভাব নেওয়ার জন্য আপনি একটা বাইক কিনলেন। ওই বাইকের পিছনে আপনি যে টাকাটা খরচ করছেন, তেল ভরছেন বা মাঝে মাঝে রিপেয়ার করছেন, কিছু একটা করছেন, সুন্দর করছেন, স্টিকার লাগাচ্ছেন বাইকের পিছনে, ওইগুলোই হচ্ছে লাইবিলিটিস। আপনি একটা জিনিস আপনার প্রয়োজন নাই, আপনি তাও সেটা কিনলেন, ওই যে টাকাটা আপনার চলে গেল, বা এমন কিছু তৈরি করলেন যেটার পেছনে বারবার আপনার টাকা ব্যয় করতে হয়, সেগুলোই হচ্ছে লাইবিলিটিস। অর্থাৎ এসেট সর্বদা আপনার পকেটে টাকা ঢোকাবে এবং লাইবিলিটিস সর্বদা আপনার পকেট থেকে
টাকা নিয়ে যাবে। এজন্য আপনার এসেট এবং লাইবিলিটি সম্বন্ধে গভীর জ্ঞান অর্জন করতে হবে। ধনীরা কি করে জানেন? ধনীরা সর্বপ্রথম টাকা ইনকাম করে, এরপর সেই টাকাগুলোকে দিয়ে কয়েকটা এসেট তৈরি করে। এরপর ওই এসেট থেকে যে টাকাগুলো আসে সেগুলোকে তারা খরচ করে, তাদের যা যা প্রয়োজন তারা সেগুলোকে খরচ করে। আর মিডল ক্লাস বা গরিবরা কি করে? তারা যে টাকাটা ইনকাম করে সেটাকেই খরচ করে দেয়, কোনো প্ল্যানিং নাই। ঠিক এই কারণেই ধনীরা ধনী হয় এবং গরিবরা মিডল ক্লাস রয়ে যায় বা গরিব হতে থাকে। এবার আপনি তো জেনে গেলেন কিভাবে এসেট তৈরি করতে হবে, কিভাবে লাইব্রেরিজ থেকে বাঁচতে হবে। এবার ধরেন আপনি এসেট তৈরি করে ফেললেন, কিন্তু খোদা না খাস্তা, আল্লাহ মাফ করুক, কোনো একদিন বড় এক বিপদের কারণে আপনার এই সমস্ত এসেট থেকে আসা টাকাগুলো বা এসেটগুলো একেবারে ধ্বংস হয়ে গেল, তাহলে কি হবে? এরকম কিন্তু হয়ে যায়। সেইটা থেকেই বাঁচার জন্য আপনার 3 নাম্বার নলেজটা সম্বন্ধে জানা থাকতে হবে। 3 নাম্বার নলেজটা হলো ইমার্জেন্সি ফান্ড অ্যান্ড হেলথ ইন্স্যুরেন্স। আমার এক আত্মীয় আছে, তিনি 9 to 5 একটা ভালোই জব করতেন। তিনি যা ইনকাম করতেন সেগুলো কখনো তিনি জমিয়ে রাখতেন না, বা তার কোনো ইমার্জেন্সি ফান্ড ছিল না। যা আনতেন সেগুলোকেই খেয়ে একেবারে শেষ করে ফেলতেন। তার সর্বদা চিন্তা থাকতো যে আজকে বেঁচে আছি, আজকের দিনটা যেন আমার ভালো কাটে, কালকেরটা কালকে দেখা যাবে, কালকের জন্য আমার কোনো প্ল্যানিং নেই, আমি আজকের জন্য বাঁচি। তার থিঙ্কিংটাই এমন ছিল। তার সন্তানের হয়ে যায় মরণ ব্যাধি রোগ, ক্যান্সার। আর এই ক্যান্সার হওয়ার পর তার কাছে তো কোনো জমানো টাকা ছিল না। তার টাকাগুলো যেটাই আসতো সে সেটাই 1 মাসে খরচ করে ফেলতো। পরের মাসের জন্য তার কোনো সেভিংসও ছিল না। সে চিন্তা করতো পরের মাসেরটা পরের মাসের স্যালারি পেলে আমি খরচ করব। যখনই এই একটা বড় বিপদে সে পড়ে যায়, তার কাছে কোনো টাকা নেই, এরপর আত্মীয় স্বজনের দ্বারে দ্বারে গিয়ে তার হাত পাততে হয়। এই জিনিসটা একটা মানুষের জন্য যে কত বড় একটা লজ্জার বিষয়। এবং একটা মানুষের কাছে যদি টাকার শক্তি না থাকে, ব্যাকআপ না থাকে, ওই মানুষটা ধরতে গেলে সে একটা অসহায়। আপনি যদি এরকম অসহায় না হতে চান, তাহলে আপনার ইমার্জেন্সি ফান্ড সম্বন্ধে জানতে হবে এবং ইমার্জেন্সি ফান্ড ক্রিয়েট করতে হবে। আমার ইনস্টিটিউট শুরু লগ্নে এমন একটা বিপদের মধ্যে পড়ে গিয়েছিলাম, যখন আমার ইনস্টিটিউটের অনেকগুলো স্টুডেন্ট ইনস্টিটিউট ছেড়ে চলে গিয়েছিল কোনো এক কারণে। যার কারণে আমরা এমন বিপদে পড়ে গিয়েছিলাম যে আমাদের যে এমপ্লয়িরা আছে, যে টিচাররা ছিলেন, তাদেরকে তো আমাদের স্যালারি দিতে হবে। তারা তো কখনোই বুঝবে না আমাদের একাডেমির খারাপ পরিস্থিতিগুলো সম্বন্ধে, তো তাদের কোনো ধারণা নাই। তারা এখানে জব করে, তারা একটাই বোঝে আমরা 1 মাস সময় দিয়েছি, আমাদের টাকা দিতে হবে। ব্যথাটা কি সেটা তো মালিক মহাজনরাই জানে। তো আমি পড়ে গিয়েছিলাম এরকম এক বিপদের মধ্যে। বাল্ক একটা অডিয়েন্স, কিছু স্টুডেন্ট আমার ইনস্টিটিউট থেকে তারা চলে যায়, এবং তাদের থেকে যে আমরা বেতনগুলো পেতাম সেগুলো পাওয়া একেবারে বন্ধ হয়ে যায়। মহা বিপদ। তো এমন একটা সময়ের মধ্যে এইরকম একটা ডিসিশন নিতে হয় যে আমি টাকা নিতে পারলে নিলাম, না নিতে পারলে নিতে হবে না, যা আছে সেগুলোই ভাগযোগ করে যে টিচাররা আছে তাদেরকে আমার বেতন স্বরূপ দিয়ে দিতে হবে। এবং যে রকম চিন্তা আমার সেটাই করতে হলো। যতটুকু আয় ছিল আমার ইনস্টিটিউটের, ঘর ভাড়া বা আরও যেসব আমার ব্যয় আছে সেগুলো দিয়ে টিচারদেরকে বেতন টেতন দিয়ে আমার কাছে আছে শুধুমাত্র গোল আলু, কিছু নিতে পারলাম না। এবং সেই সময়টা ছিল ঈদের সময়, শপিং টপিং এর কত কিছু, পরিবারকে শপিং করে দিতে হয়, নিজের কিছু খরচ আছে। আপনারা তো জানেন ঈদের সময় কেমন খরচ হয়। তো পড়ে গিয়েছে এক বিপদে। কিন্তু আল্লাহর রহমতে আমি একটা ইমার্জেন্সি ফান্ড আগেই ক্রিয়েট করে রেখেছিলাম, এবং আল্লাহ তাআলার উপর ভরসা করে সেই ইমার্জেন্সি ফান্ডটাকে খরচ করেই আমার সেই বছর ঈদটাকে পার করতে হয়েছে। এবং এরপরে ধীরে ধীরে আরও পরিশ্রম করে, আরও প্ল্যানিং করে আমার ইনস্টিটিউটকে আমি আগে বাড়িয়ে নিয়ে গিয়েছি, এবং সেই খারাপ দিনটাকে আমরা পাস করে এখন আলহামদুলিল্লাহ ভালো একটা দিন দেখতে পেরেছি। এখন আলহামদুলিল্লাহ সবকিছু ঠিকঠাক চলছে। যে কোনো সময় আপনার জীবনে বিপদ চলে আসতে পারে, আপনার সেই দিনের জন্য রেডি থাকতে হবে। আর এর জন্যই আপনার অনেক হেল্প হতে পারে ইমার্জেন্সি ফান্ড থাকাটা। ইমার্জেন্সি ফান্ড আপনি কিভাবে ক্রিয়েট করবেন? দেখেন, একদম শর্টকাটে আমি আপনাদেরকে বোঝাই। ধরেন আপনার মাসিক ইনকাম হলো 5,000 টাকা। এবার 5,000 টাকা 6 মাসে কত হয়? 5 × 6 = 30,000 টাকা। আপনার ইমার্জেন্সি ফান্ড হতে হবে 30,000 টাকা। মানে আপনার সর্বপ্রথম আপনার ইমার্জেন্সি ফান্ড স্বরূপ 30,000 টাকা যেভাবেই হোক জমিয়ে আপনার রেখে দিতে হবে। সেই চিন্তা করে যে সামনে যদি কোনো একটা পরীক্ষার মধ্যে পড়ে যাই, কোনো একটা বিপদে পড়ে যাই, যেন আমি ওইটা দিয়ে ব্যাকআপ দিতে পারি। হতে পারে আমার জব চলে গেল, তখন আমি কি করব? যেন অন্তত 6 মাস আমার কাছে সময় থাকে অন্য জব খোঁজার জন্য। আমি একটা বিপদে পড়ে গেলাম, অন্তত আমার কাছে যেন এতটুকু টাকা থাকে যে আমি ওই বিপদের সময়টা ব্যাকআপ দিতে পারি, কারো কাছে যেন আমার হাত পাততে না হয়। সেই দিনের জন্য আপনার প্রস্তুত থেকে
ইমার্জেন্সি ফান্ড ক্রিয়েট করে রাখতে হবে। মানে আপনার স্যালারির 6 মাসে যে স্যালারিটা হয় সেই টাকাটাই হলো আপনার ইমার্জেন্সি ফান্ড। সেটাকে যত দ্রুত সম্ভব আপনার জমাতে হবে। আপনার বেতন যদি হয় 10,000 টাকা, তাহলে 6 মাসে হবে 60,000 টাকা। 60,000 টাকা আপনার ইমার্জেন্সি ফান্ড। এইটাকে আপনার যেভাবেই হোক সর্বপ্রথম জমিয়ে রাখতে হবে। এবার আপনার কি মনে হয় যে ইমার্জেন্সি ফান্ড তৈরি করাটা আপনার জন্য খুব ইজি? আপনি তো টাকাই ধরে রাখতে পারেন না, আপনি কিভাবে ইমার্জেন্সি ফান্ড তৈরি করবেন? আপনার এজন্য জানতে হবে চতুর্থ নাম্বার নলেজ সম্বন্ধে। চতুর্থ নাম্বার নলেজ হলো ক্রিয়েট সাম গুড হ্যাবিটস। মোটিভেশন আপনাকে কাজ শুরু করতে হেল্প করবে, কিন্তু ভালো অভ্যাস, ডিসিপ্লিন আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছে দেবে। আপনি আজকে টাকা জমাতে পারেন না, আপনি আজকে ইনভেস্ট সম্বন্ধে আপনি বোঝেন না, আপনার নলেজ নাই। কেন? কারণ আপনার লার্নিংয়ের কোনো অভ্যাস নাই। এই অভ্যাস না থাকার কারণে আজকে আপনি এরকম অধপতন দেখছেন। কিন্তু প্রত্যেকটা ধনী মানুষ, প্রত্যেকটা সাকসেসফুল মানুষ, এদের আছে গুড হ্যাবিট। এরা ভালো অভ্যাস নিয়ে বেঁচে থাকে। আপনি একটা ধনী মানুষের, একটা সাকসেসফুল মানুষের অভ্যাসকে বড় করেন, অভ্যাসকে ফলো করেন, অভ্যাসকে কপি করেন। আজ থেকে 5 বছর পর আপনি যদি এই অভ্যাসটিকে কন্টিনিউ করতে পারেন, আপনি তার মতো হয়ে যাবেন। আপনি যদি এই অভ্যাসটাকে, এই প্র্যাকটিসগুলোকে তার থেকে 1% একটু বাড়িয়ে করেন, আপনি 5 থেকে 10 বছর পর তার থেকে বড় সাকসেসফুল মানুষ হয়ে যাবেন। তার মানে সূত্র কি দাঁড়াচ্ছে? সাকসেসফুল বা ধনী হওয়ার জন্য ধনীদের অভ্যাসটাকে কপি করতে হবে। আর যদি আপনি তার থেকেও ভালো বড় ধনী হতে চান, বড় ব্যবসায়ী হতে চান, বড় অ্যাথলিট হতে চান, তাহলে আপনার ওই অভ্যাসগুলোকেই আরেকটু বাড়িয়ে দিতে হবে। মানুষ এইভাবেই একজন আরেকজন থেকে আগে বেড়ে যায়। মাইক টাইসন কি বলতো? মাইক টাইসন বলতো যে আমার কম্পিটিটর যখন ঘুমিয়ে থাকে আমি তখন প্র্যাকটিস করি। কেন? কারণ সে যখন প্র্যাকটিস করে তখন তো সে প্র্যাকটিস করে, সে যখন ঘুমিয়ে থাকে তখন সে প্র্যাকটিস থেকে দূরে সরে যায়। আর আমি, সে যখন প্র্যাকটিস করে তখন তো প্র্যাকটিস করি, সে যখন ঘুমিয়ে থাকে আমি তখনও প্র্যাকটিস করি, কারণ আমি তার থেকে আগে বাড়তে চাই। এটাই হলো একজন সাকসেসফুল মানুষের মাইন্ডসেট। সাকসেসফুল মানুষরা সর্বদা হ্যাবিট তৈরি করে, গুড হ্যাবিট তৈরি করে। তারা প্রতিদিন নিজেকে 1% করে আগে বাড়িয়ে নিয়ে যায়, আর এই কারণেই তারা সাকসেসফুল হয়। দেখেন গুড হ্যাবিট কি? গুড হ্যাবিটের মধ্যে অন্যতম গুড হ্যাবিট হলো প্রতিদিন 10 পৃষ্ঠা করে বই পড়া, জ্ঞান অর্জন করা। আপনার এখন একটা ব্যাড হ্যাবিট, আপনি সারাদিন রিলস স্ক্রল করেন, সময়টাকে অপচয় করেন। এগুলো না করে এইরকম সেলফ হেল্প ভিডিওর প্রতি সময় ইনভেস্ট করা, এবং আপনার ইনকাম থেকে 10% করে সেভ করে রাখা ইমার্জেন্সি ফান্ডের জন্য, অথবা কিছু টাকা জমানো ইনভেস্ট করার জন্য, অথবা সারাদিনের 1 ঘন্টা কোনো একটা ভালো স্কিল অর্জন করার জন্য সময়কে সেই কাজে লাগানো। এগুলো হচ্ছে গুড হ্যাবিট। এক্সারসাইজ করা, এগুলো গুড হ্যাবিট। মানুষ যখন এগুলো করে, ফাইন্যান্স সম্বন্ধে জ্ঞান অর্জন করতে চায়, মানুষ যখন বই পড়ে, সেলফ হেল্প ভিডিও দেখে, মানুষ যখন কোনো স্কিল ডেভেলপ করার জন্য তার দিনের 1 ঘন্টা সময়কে বের করে, তখনই মানুষ ধীরে ধীরে আপগ্রেড করতে থাকে, ধীরে ধীরে সেই মানুষ সফলতার দিকে এগিয়ে যায়। আপনি যদি চান কোন স্কিলগুলো আপনাকে অনেক বেশি এগিয়ে নিয়ে যেতে হেল্প করবে, যে স্কিলগুলো না জানলে আপনি কখনোই ব্যবসা করে সাফল্য অর্জন করতে পারবেন না, সেই স্কিল সম্বন্ধে আপনি জানতে চাইলে আই বাটনে ভিডিও দেওয়া আছে, অথবা এখানে আমি থাম্বনেল দিয়ে দিচ্ছি। এই ভিডিও দেখার পর ভিডিওটা দেখে নেবেন, তাহলেই আপনি বুঝতে পারবেন স্কিল কোনগুলোয় আপনার প্রতিদিন 1 ঘন্টা করে হলেও সময় দেওয়া উচিত। কিন্তু এই অভ্যাসগুলোই কিভাবে আপনার মধ্যে আসতে পারে বা কিভাবে আপনার পরিবারের মানুষের মধ্যে আসতে পারে, সেইটা আপনার জানতে হবে। সেইটা জানার জন্যই আমরা এখন আলোচনা করব 5 নাম্বার নলেজটা সম্বন্ধে। 5 নাম্বার নলেজটা হলো ডিসকাস অ্যাবাউট ফাইন্যান্সিয়াল নলেজ। আমাদের সাধারণ পরিবারগুলোতে কি হয় দেখেন, আমরা যখনই আমাদের মা বাবার সাথে টাকা রিলেটেড কোনো প্রশ্ন করি, কোনো কিছু জানতে চাই, তখন মা বাবার একটা কথাই বলে যে ছোট হয়ে টাকা বিষয়ে এত জানার তোমার প্রয়োজন কি, তুমি চুপচাপ পড়াশোনা করতে বসো। আমরা যখন জানতে চাইতাম আর আমাদেরকে যখন বলা হয়েছে যে টাকা সম্বন্ধে তোমার জানা দরকার নেই, তখনই আমরা টাকাকে সিক্রেট হিসাবে ধারণ করা শুরু করি। টাকা বিষয়ে টোটালি আমরা অজ্ঞ থাকি। আমরা ভাবি যে টাকা কামানো মানেই হয়তো খারাপ কিছু, এটা হয়তো আমাদের জানার কোনো প্রয়োজন নেই। এই কারণেই মিডল ক্লাসরা মিডল ক্লাস থাকে, গরিবরা গরিব থাকে। পক্ষান্তরে ধনীরা কি করে? ধনীরা যখন খাবার খেতে বসে, তখন ধনীরা তাদের সন্তানদেরকে নিয়ে এই ফাইন্যান্স বিষয়ে আলোচনা করে। কিভাবে টাকা ইনকাম করতে হবে, কিভাবে ট্যাক্স দিতে হবে, কিভাবে বিজনেস ক্রিয়েট করতে হবে, কিভাবে টাকাগুলোকে খাটাতে হবে, কিভাবে ইনভেস্ট করতে হবে, সব বিষয়ে বাবারা তার সন্তানদের সাথে আলোচনা করে, যেন বাবার এই লেগাসিটা সন্তান ধরে রাখতে পারে। সন্তানও যেন আর্থিকভাবে ভেঙে না পড়ে, সন্তানও যেন তার বাবার থেকে বেশি সম্পদশালী হয়।
আর এই কারণেই ধনীর সন্তানেরা তাদের 10 থেকে 12 বছর বা 15 বছর বয়সের মধ্যেই টাকা কিভাবে ম্যানেজ করতে হবে, ব্যবস্থাপনা করতে হবে, এই বিষয়ে তাদের একটা হিউজ নলেজ হয়ে যায়। আপনি কি জানেন কেন স্কুল আপনাকে ফাইন্যান্সিয়াল নলেজ শেখায় না? কারণ স্কুল তৈরি হয়েছে আপনাকে চাকর বানানোর জন্য, এমপ্লয়ি বানানোর জন্য। সারাদিন সারা জীবন গাধার মতো খাটবেন, এর জন্য স্কুল তৈরি হয়েছে। আর এইরকম ফাইন্যান্সিয়াল ভিডিও দেখলে আপনি মালিক হতে পারবেন। এইরকম ফাইন্যান্সিয়াল নলেজগুলো জানার জন্য আপনি বই পড়লে মালিক হতে পারবেন। তাই সাবস্ক্রাইব। এবার আপনি হাজারো টাকা পয়সা বিষয়ে আলোচনা করলেও লাভ হবে না যদি না আপনার টাকা বিষয়ে পয়েন্ট অফ ভিউ ঠিক না থাকে। এজন্য জানতে হবে টাকার প্রতি আপনার কেমন দৃষ্টিভঙ্গি থাকতে হবে। আমাদের 6 নম্বর লেসন নাম্বার 6 হলো কিপ গুড পয়েন্ট অফ ভিউ ফর মানি। আমাদের সমাজে একটা চরম ভুল ধারণা আছে। ছোটবেলা থেকেই আমাদেরকে শেখানো হয় টাকা হলো হাতের ময়লা, টাকা হলো সব নষ্টের মূল, টাকা একমাত্র তারাই কামাতে পারে যারা বাটপারি করে, ধনীরা বাটপারি করে ধনী হয়, ভিলেনরা ধনী হয়, আর নায়করা থাকে ফকিন্নি, তারা ঠেলাগাড়ি চালায়, আর ধনীরা বড় বড় ব্যবসায়ীর মধ্যে থাকে। এই সব বিষয়গুলো আমাদেরকে আমাদের মাথার মধ্যে এমনভাবে গেঁথেছে, আমরা সাবকনশিয়াসলি সম্পদকে, টাকা পয়সাকে খারাপ চোখে দেখা শুরু করেছি, যার কারণে টাকা আমাদের প্রতি অ্যাট্রাক্ট হয় না। আমরা টাকার প্রতি অ্যাট্রাক্ট হই না। যারা টাকাকে ভালোবেসেছে কেবল টাকা তাদের কাছে এগিয়েছে। ধনীরা সর্বদা টাকাকে ভালো চোখে দেখে। তারা তাদের সন্তানদেরকে বোঝায় যে দেখো, টাকা কোনো খারাপ জিনিস না, টাকা হলো তোমার জন্য ম্যাগনিফাইং গ্লাস। টাকা একটা চমৎকার জিনিস। দেখেন, এই পয়েন্ট অফ ভিউটা আমি আপনাদেরকে দেই, আপনারা একটু মিলিয়ে নেবেন। টাকা এমন একটা জিনিস, এই টাকা যদি কোনো খারাপ মানুষের হাতে যায় তাহলে ওই খারাপ মানুষটা টাকাকে ব্যবহার করে আরো বড় বড় খারাপ কাজ করে। একটা খুনির হাতে টাকা গেলে সে ওই টাকাকে ব্যবহার করে আরো খুন করে। একটা বাটপারের কাছে টাকা গেলে সেই টাকাকে বাটপারি করে আরো সেই টাকাকে বাটপারির পিছনে তারা ইউটিলাইজ করে। কিন্তু টাকা একটা ভালো মানুষের কাছে গেলে একটা ভালো মানুষ সেই টাকাকে ব্যবহার করে সে আরো ভালো কাজ করে। সে বড় বড় হসপিটাল তৈরি করে, বড় বড় স্কুল তৈরি করে। সে ভালো কাজ করতে চায়। আপনি তো ভালো মানুষ, আপনি কেন টাকাকে ঘৃণা করবেন? আপনার কাছে যদি টাকা আসে, আপনি যদি টাকা কামাতে পারেন, আপনার দ্বারা এই সমাজ সুন্দর হবে, আপনি এই সমাজকে সুন্দর করতে পারবেন। তাই নিজে টাকাকে ভালো চোখে দেখুন এবং আপনি আপনার সন্তানদেরকে, আপনার ছোট ভাইদেরকে, বন্ধুদেরকে বোঝান টাকা কতটা গুরুত্বপূর্ণ বিষয় এই সম্বন্ধে। এবার আপনি টাকার প্রতি ভালো দৃষ্টিভঙ্গি নিয়ে বসেই থাকলেন, তাহলে কি লাভ হবে? তখন লাভ হবে না, বরং আপনার জানতে হবে এই টাকাকে কিভাবে আপনার কামাতে হবে। আমাদের 7 নম্বর লেসন নং 7 কি সেটা? সেটা হলো ইনক্রিজিং ইয়োর আর্নিং সোর্স। দেখেন, মধ্যবিত্তরা সবসময় তারা চিন্তা করে যে টাকাকে জমাতে হবে, কিন্তু একটা ধনী মানুষ সর্বদা চিন্তা করে যে আমার ইনকাম সোর্স আরো বাড়াতে হবে। রিসার্চে পাওয়া যায় যে একটা ধনী মানুষ যে বিলিয়নিয়ার হয়েছে, তার মিনিমাম 60টা ইনকাম সোর্স থাকে। আপনার এখন একটা ইনকাম সোর্স আছে, আপনি ধীরে ধীরে ইনকাম সোর্সটাকে বাড়ানোর চেষ্টা করুন। আপনি কি জানেন আপনার হাতে যে মোবাইল ফোনটা আছে এটা দিয়েই আপনি ইনকাম সোর্স ক্রিয়েট করতে পারেন? কিভাবে, সেটার বিস্তারিত এই ভিডিওটাতে আলোচনা করা হয়েছে। আমার চ্যানেলের মধ্যে এই ভিডিওটা আছে, আপনারা এটা অবশ্যই দেখে নেবেন। আপনি চাকরি করছেন, আপনি ফোনকে ইউজ করে আরেকটা ইনকাম সোর্স তৈরি করুন। আপনি প্যাসিভ ইনকাম তৈরি করুন। সেটা বিষয়ে আমার চ্যানেলে ভিডিও আছে, একটু দেখে নেবেন। আমি এখানে থাম্বনেল দিয়ে দেবো অথবা আই বাটনের মধ্যে ভিডিওটা দিয়ে দেবো, সেটা আপনাদের দেখলে অনেক উপকার হবে। আপনি একটা ইনকাম সোর্সের উপর ডিপেন্ডেন্ট আছেন, কোনো একদিন এই ইনকাম সোর্সটা যে কোনো কিছু হয়ে যেতে পারে। ওই যে একটা করোনা ভাইরাস আসলো, কত মানুষ দেউলিয়া হয়ে গেল। কিন্তু যে মানুষটার মাল্টিপল ইনকাম সোর্স ছিল, তার একটা হয়তো চলে গিয়েছে কিন্তু আরো অনেকগুলো কিন্তু ইনকাম সোর্স রয়ে গিয়েছে। তার হয়তো একটা ইনকাম সোর্স চলে গিয়েছে কিন্তু তার প্যাসিভ ইনকাম ছিল, সেগুলো রয়ে গিয়েছে। এজন্য কখনোই আপনার এক ইনকাম সোর্সের উপর ডিপেন্ড থাকলে চলবে না। আপনার ধীরে ধীরে একটা থেকে দুইটা, দুইটা থেকে তিনটা, এভাবে ইনকাম সোর্স বাড়াতে থাকতে হবে, যেটা আপনার লাইফকে ইজি করতে পারে এবং আপনি একটা সেফ লাইফ পেতে পারেন, অথবা পাশাপাশি আপনি ফাইন্যান্সিয়াল ফ্রিও হয়ে যেতে পারেন। এজন্য সর্বদা খেয়াল রাখবেন ইনকাম সোর্স যেন কখনোই আপনার একটা না থাকে। আপনার ইনকাম সোর্স দুইটা, তিনটা, চারটা আপনি ধীরে ধীরে বানাতে পারেন। কিভাবে বানাতে পারেন? এই ভিডিওগুলো দেখলেই আপনার আইডিয়া চলে আসবে। এবার ইনকাম সোর্স তো আর এমনি এমনি বাড়ে না। ইনকাম সোর্স বাড়ানোর জন্য প্রথমে নিজের মার্কেট ভ্যালু তৈরি করতে হবে। এজন্য আমাদের 8 নম্বর যে লেসন সেটা হলো ক্রিয়েট ইউর মার্কেট ভ্যালু। দেখেন, মার্কেট কখনোই আপনার পরিশ্রমকে টাকা দেয় না, বরং মার্কেট সর্বদা টাকা দেয় আপনার দক্ষতাকে। একজন সুইপার যে 8 থেকে 10 ঘন্টা কাজ করে এবং মান্থলি সে
8 থেকে 10 হাজার টাকা পেয়ে থাকে। বেশি থেকে বেশি ধরে নিলাম 15 হাজার টাকা, যেটা খুব রেয়ার। একটা সুইপার এত টাকাও পায় না। কিন্তু একটা ব্রেন সার্জন যে মাত্র 1 ঘন্টা কাজ করে, সে মাস শেষে ওই সুইপারের থেকে 100 গুণ টাকা বেশি পায়। কেন পায়? কারণ ওই ব্রেন সার্জনের কাছে হাই ভ্যালু দক্ষতা আছে, হাই ভ্যালু স্কিল আছে, কিন্তু ওই সুইপারের কাছে ওই স্কিলটা নেই। কিন্তু সুইপার কিন্তু পরিশ্রম বেশি করছে ওই ব্রেন সার্জনের চেয়ে। এজন্য আপনার সর্বদা ফোকাস রাখতে হবে কোন দক্ষতা অর্জন আপনি করলে আপনার মার্কেট ভ্যালু বাড়বে, আপনি সেই দক্ষতার দিকেই এগিয়ে যান। আপনার সেই দক্ষতাই আপনাকে সাকসেসফুল করবে। এবং নিজের স্কিল যদি বাড়াতে চান, তাহলে আপনার এই ভিডিওটা দেখতে হবে, আই বাটনে দেওয়া আছে। এইখানে কোন স্কিলগুলো আপনাকে সাকসেসফুল করে তুলতে পারে, হাই ভ্যালু ম্যান হিসেবে আপনাকে তৈরি করতে পারে, আপনি তৈরি হতে পারেন কোন স্কিলগুলো অর্জন করলে, সেগুলোর বিষয়ে স্টেপ বাই স্টেপ আলোচনা করা আছে। আপনি সর্বদা খেয়াল রাখবেন আপনার স্কিল বাড়ানোর প্রতি। হাই ভ্যালু স্কিল যত হবে, আপনি তত টাকা কামাতে পারবেন, তত ভ্যালুয়েবল ম্যান হতে পারবেন। আর আপনার দক্ষতা যত কম হবে, তত বেশি পরিশ্রম হবে, ইনকাম হবে কম। এই ভিডিওতে আপনাদের একটা পরামর্শ দিয়ে দিই, কোন স্কিলটা আপনার জানা থাকতে হবেই হবে। আপনার জানা থাকতে হবে সেলস স্কিল। সেলস একটা চমৎকার স্কিল, এবং সেলস একটা ইউনিভার্সাল স্কিল। যার কাছে সেলস আছে, সে সব কিছু করতে পারে। আপনি যদি সেলস সম্বন্ধে বিস্তারিত জানতে চান, তাহলে আমার একটা প্লেলিস্ট আছে, যেখানে গুরুত্বপূর্ণ ভিডিও আছে। সেই ভিডিওটা দেখলে আপনি এখনই সেলস বিষয়ে অনেক অ্যাডভান্স হয়ে যাবেন। এবং সেই ভিডিও যদি ভালো লাগে, কমেন্ট সেকশনে আমাকে জানাবেন, আমি আরও বিস্তারিত সেই সম্বন্ধে আপনাদেরকে ভিডিও দেব, যেগুলো আপনাদের সেলসে এক্সপার্ট করে ফেলতে পারে। কারণ আমার 5 বছরের অভিজ্ঞতা আছে সেলসের, এবং আলহামদুলিল্লাহ এই সেলস স্কিল থাকার কারণে আজকে আমি যে পর্যায়ে আছি, কেবলমাত্র এই সেলস স্কিল জানা থাকার কারণেই আছি। এবার আমাদের জানতে হবে 9 নাম্বার লেসন সম্বন্ধে। 9 নাম্বার লেসন হলো প্রবলেম সলভিং স্কিল। দেখেন, মিডল ক্লাস মানুষ কি করে? মিডল ক্লাস মানুষেরা প্রবলেম কিভাবে সলভ করতে হয় সেটা তারা জানে না, বরং তারা যখন প্রবলেমে পড়ে যায়, তখন তারা এনশাস হয়ে যায়, রেগে যায়। একটা মানুষ রাস্তা দিয়ে যাচ্ছে, জ্যাম পড়ে গেছে, সে রেগে যাবে, রাগটা ঝাড়বে তার পরিবারের উপর, তার বন্ধু বান্ধবের উপর। একটা মানুষ বসে আছে, তার খাবার আসতে দেরি হচ্ছে, সে রেগে যাবে। এটা হচ্ছে মিডল ক্লাস মানুষের থিঙ্কিং। কিন্তু একটা ব্যবসায়ী, একটা সাকসেসফুল মানুষ কিভাবে চিন্তা করে জানেন? তারা প্রবলেমকে কিভাবে সলভ করতে হয় এবং এই প্রবলেমটাকে কিভাবে বিজনেসে রূপান্তর করতে হয়, তারা এটা খুব ভালোভাবে জানে। কারণ তাদের ছোটবেলাটা তৈরি হয়েছে এভাবে, যেভাবে এর আগের লেসনগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। দেখেন, আমি উবারের কথাই বলি। মানুষ রাস্তায় বের হলে যাতায়াতের জন্য গাড়ি পেতে মানুষের কষ্ট হতো। এই সমস্যাটার সমাধানই করেছে উবার। মানুষ এখন ফোনের মাধ্যমে এই সমস্যাটা সমাধান করে ফেলে, মানুষ গাড়ি পেয়ে যায়। খাবার মানুষের কিনে আনতে কষ্ট হতো, ঝামেলা হতো। এজন্য ফুড পান্ডা তৈরি হয়েছে। ফুড পান্ডায় অর্ডার করলেই খাবার ঘরে এসে দিয়ে যায়। মানুষের কোনো পণ্য অন্য জায়গায় পাঠাতে সমস্যা হতো, এই জন্য তৈরি হয়েছে স্টেট ফাস্ট বা পাঠাও। ব্যবসায়ীরা, ধনী মানুষেরা সমস্যা দেখেছে, সমাধান করে কিভাবে টাকা তৈরি করা যায়, টাকা আনতে হয়, সেইটা তারা ক্রিয়েট করেছে এই সমস্যাকে দেখে। আর আমরা মিডল ক্লাসরা সমস্যা দেখলে ভয় পেয়ে যাই। তাই এখন থেকে আপনার মাইন্ডসেট এমন রাখতে হবে যে যেখানেই সমস্যা আছে, সেখানেই আমার সমস্যাকে সমাধান করতে হবে, এবং কিভাবে এই সমস্যাকে সমাধান করে আমি টাকা ক্রিয়েট করতে পারি, ইনকাম ক্রিয়েট করতে পারি, সেইটা যেন আমার জানা হয়ে যায়। এই স্কিলটাই আপনার অর্জন করতে হবে। এটাই আমাদের 9 নাম্বার স্কিল। সর্বশেষ লেসন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ লেসন, সেটা কি? সেটা হলো ওনারশিপ মাইন্ডসেট। গরিব এবং মিডল ক্লাসরা সর্বদা এটাই শিখে এসেছে যে তোমার সবচেয়ে ভালো কর্মচারী হতে হবে, তাহলেই তোমার লাইফ সুন্দর হবে। এইগুলো আমাদের গ্রিড শিখিয়েছে। আমি গ্রিড নিয়ে আলোচনা করেছিলাম। আমাদের মন মানসিকতা এতটাই ছোট করে দেওয়া হয়েছে যে আমরা মনে করি বড় বড় কোম্পানির একজন ওবিডেন্ট গোলাম হতে পারলেই হয়তো সাফল্য পেয়ে গেলাম। কিন্তু একটা সাকসেসফুল মানুষ কি চিন্তা করে জানেন? একটা সাকসেসফুল মানুষ চিন্তা করে যে আমার ওনার হতে হবে, কোনো একটা কোম্পানির ওনার, কোনো একটা দোকানের ওনার, বা কোনো একটা কিছুর ওনার আমার হতেই হবে। এই ওনারশিপ মাইন্ডসেটটা, আপনি যদি মালিক হতে চান, আপনি যদি সাকসেসফুল হতে চান, ধনী হতে চান, তাহলে আপনারও এই মাইন্ডসেটটা নিজের মধ্যে রাখতে হবে। তাই শুধুমাত্র সারভাইভ করার জন্য লক্ষ্য নির্ধারণ না করে কিভাবে ওনার হওয়া যায় সেটার জন্য লক্ষ্য নির্ধারণ করুন। মনে রাখবেন, আপনি যদি একজন কর্মচারী হন, চাকরিজীবী হন, তাহলে আপনি অন্যের স্বপ্নকে পূরণ করার জন্য কঠোর পরিশ্রম করতে থাকবেন। আর যদি আপনি একজন ওনার হতে চান, তাহলে আপনার কষ্টটা হবে কেবল আপনার স্বপ্ন পূরণের জন্যই। আর এভাবেই আপনি মালিক, মহাজন এবং সাকসেসফুল মানুষ, ধনী মানুষ হতে পারবেন। প্রিয় দর্শক, আপনারা হয়তো গরিব পরিবারে জন্মগ্রহণ করেছেন, এতে আপনার কোনো হাত নেই বা আপনার কোনো দোষ নেই। কিন্তু এখন আপনি এই ভিডিওর মাধ্যমে
ধনীদের সিক্রেটগুলো সম্বন্ধে জানতে পেরেছেন। এখন আপনার উপর ফরজ হয়ে গিয়েছে আপনি সহ আপনার পরিবার যেন এই অভাবে না থাকে। কিভাবে আপনি সহ আপনার পরিবারকে এই অভাব থেকে আপনি টেনে বের করতে পারেন, সেটার দায়িত্ব এখন কেবল আপনার। এই 10টা সিক্রেট নলেজের কোন নলেজটা সবচেয়ে বেশি আপনার কাছে ভালো লেগেছে আপনি আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন। সর্বদা মনে রাখবেন, একজন মানুষ যে ভবিষ্যতে সাকসেসফুল হবে তার মাইন্ডসেট এমন থাকে যে সে যদি এখনো কোথাও চাকরিরত থাকে তাহলে সে চিন্তা করে এই চাকরির পাশাপাশি আমি একটা ব্যবসা করব, কোনো কিছুর ওনার হব। এই মাইন্ডসেটওয়ালা মানুষ এমন চিন্তা করে যে আমার কাছে তো টাকা নাই, আমার কোন ব্যবসাগুলো টাকা ছাড়া করা যায়, আমার সেই ব্যবসাগুলো করতে হবে। এই মাইন্ডসেটওয়ালা মানুষগুলো এমন চিন্তা করে যে আমার কাছে অল্প টাকা আছে, আমার এই অল্প টাকার মধ্যেই ব্যবসা করতে হবে। এই মাইন্ডসেটওয়ালা মানুষ এমন চিন্তা করে যে আমি গ্রামে আছি, আমার গ্রামে ব্যবসা করতে হবে, তবুও আমার কোনো একটা কিছুর মালিক হতে হবে। এই মানুষগুলোই ধনী হতে পারে। আপনি কি এমন মাইন্ডসেটওয়ালা মানুষ? যদি আপনি এমন মাইন্ডসেটওয়ালা মানুষ হয়ে থাকেন তাহলে আমার কিছু গুরুত্বপূর্ণ ভিডিও আছে কিভাবে অল্প টাকায় আপনি ব্যবসা আরম্ভ করতে পারেন, কিভাবে আপনি কোনো টাকা ছাড়াই ব্যবসা আরম্ভ করতে পারেন। এই ভিডিওগুলো আমি মনে করি আপনার দেখা খুব বেশি জরুরি। আমার চ্যানেলটাকে ভিজিট করুন, সাবস্ক্রাইবারের দরকার নেই, আপনি ভিডিওগুলো দেখুন। আমি মন থেকে চাই আপনাদের উপকার করতে। আমার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।